শুরু করছি পায়ের ছাপ এর চতুর্থ ও সর্বশেষ পর্ব। এটা একটা গোপন লাইব্রেরি, মুসা বলল ডরিকে। তোমাদের সমস্ত খবর সংগ্রহ করে রেখেছেন তোমার নানা। খুব সাবধানে সেগুলো গোপন করে রেখেছেন। তা থেকেই বোঝা যায়, ভ্রু নাচালো ডরি। তোমাদের খবর এখানে কাউকে জানতে দিতে চাননি কোপার, জবাব দিল কিশোর। তোমরা যে আছো সেটাই গোপন করে রাখা হয়েছে। অদ্ভুত, তাই না? আরও অদ্ভুত ব্যাপার হলো, তোমাদের সমস্ত খবর আছে এখানে, কিন্তু তার নিজের একটা খবরও নেই। কাগজে নিজের নাম ছাপানো পছন্দ করেন না কুপার, মুসা বলল। আমি অন্তত শুনিনি কখনো ছাপাতে দিয়েছেন। ঠিক, অথচ কাল হিলটপ হাউসের লোকগুলো বলল কুপার পত্রিকার খবর হন। ওরকম আর্টিকেল ছাপা হলে তোমার নামে তুমি কি করতে? কেটে ছেটে যত্ন করে রেখে দিতে না? হ্যাঁ, রাখতাম, রবিন বলল। তার অর্থ দাঁড়ালো ওসবে আগ্রহ নেই কুপারের, কিংবা কোনো কারণে রাখাটা বিপজ্জনক মনে করেছেন। তাকে জানিয়ে তার সম্পর্কে কেউ কিছু লিখতে পারেনি পত্রিকায়। ওয়েস্টেজে যে ছবিটা বেরিয়েছে তাও তিনি জানেন না বলে জেনেছেন গত শনিবারে আমাদের ইয়ার্ডে গিয়ে। দেখে একটু খুশি হয়েছেন বলে মনে হলো না। কেন? আমার বিশ্বাস তোমাদের কথা যেমন গোপন রাখতে চেয়েছেন, নিজেকেও তেমনি লুকিয়ে রাখতে চেয়েছেন। আর তার জোরালো কোনো কারণ নিশ্চয়ই আছে। কাল রাতে হিলটপ হাউসের দুই ভাড়াটেকে যথেষ্ট আগ্রহী মনে হয়েছে তার সম্পর্কে। ওয়েস্টেজে মিস্টার কুপারের ছবি ছাপা হওয়ার প্রায় 2 মাস পরে রকি বিচে এলো ওরা। কিছু বুঝলে? কোনোখান থেকে পালিয়ে এসেছে নানা, ডরি বলল। কারো ভয়ে? কিন্তু কার ভয়ে? লাপাথিয়ার ব্যাপারে কিছু জানো তুমি? জিজ্ঞেস করলো কিশোর। শুনিনি কখনো। কি ওটা? ইউরোপের ছোট্ট একটা দেশ। অনেক বছর আগে একটা অভ্যুত্থান হয়েছিল ওখানে। হাত নাড়ল ডরি। কি জানি, বলতে পারবো না। নানির কাছে শুনেছি ইউক্রেন থেকে এসেছে আমার নানা। আজিমভ নামটা শুনেছ কখনো? না। তোমার নানার আগের নাম হতে পারে ওটা, পরে বদলে কুপার রেখেছেন। না, অন্য নাম ছিল তার, দিমিত্রি কি যেন। নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর। প্রশ্ন হচ্ছে, এত কষ্ট করে কাগজগুলো লুকাতে গেলেন কেন তিনি? আরও তো সহজ উপায় ছিল। পুরনো কাগজপত্রের সঙ্গে ফাইলে ঢুকিয়ে রেখে দিতে পারতেন। কে দেখতে আসতো? ফাইলের পুরনো বিলের সঙ্গে রাখতে পারতেন, এডগার অ্যালেন পোর দ্য পারলাইন্ড লেটার গল্পের মতো। ভারী ফলকটার গায়ে হাত রাখল মুসা। হ্যাঁ, তাহলেই সহজ হতো, ভালোও হতো। শূন্য ঘরে এরকম একটা ছবি আঁকা ফলক তো বরং দৃষ্টি আকর্ষণ করে লোকের, আমাদের যেমন করলো। আর খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম। অথচ নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ করুক এটা চাননি মিস্টার কুপার। ম্যান্টেলের নিচে ফায়ারপ্লেসটা পরীক্ষা করার জন্য ঝুঁকল কিশোর। পরিষ্কার, দেখে মনে হয় কোনো দিনই আগুনই জ্বালানো হয়নি ওটাতে। হাত পায়ের উপর ভর দিয়ে ফায়ারপ্লেসের ভেতরে মাথা ঢুকিয়ে দিল সে। উপরে তাকালো। চিমনি নেই, ফায়ারপ্লেসটা একটা ফাঁকিবাজি। কুপারই হয়তো বানিয়েছিলেন, রবিন বলল। তারপর আর জ্বালাননি। তাহলে এই জালিটা কেন এখানে? ফায়ারপ্লেসের মেঝেতে বসানো ধাতব জালিটা তুলে আনলো কিশোর। আগুন জ্বাললে ছাই নিচে পড়ে যাওয়ার জন্যে বসানো হয় এই জালি, কিন্তু যেখানে আগুনই জ্বালানো হয়নি সেখানে কেন? জালিটা যেখানে বসানো ছিল তার নিচের ফোকরে হাত ঢুকিয়ে দিল সে। হাতে লাগলো কাগজ। কিছু আছে এখানে, চেঁচিয়ে উঠল সে। একটা খাম! 2 আঙ্গুলের কোণে টিপে ধরে খামটা বের করে আনলো গর্ত থেকে। জালিটা জায়গা মতো বসিয়ে দিল আবার। বাদামি রঙের একটা ম্যানিলা খাম, লাল গালা দিয়ে সিল করা। গোপন লাইব্রেরিটা আরেকটা ফাঁকিবাজি, ঘোষণা করলো কিশোর। ধোঁকা দেওয়ার জন্যে আসল জিনিস রাখা হয়েছিল এখানে। ডরি, কি করি বলো তো? জিনিসটা তোমার নানার, তিনি নেই। না বলে অন্যের জিনিস খোলাটা, অবশ্য তুমি আছো তার নাতি, কি করব? খুলে ফেলো, একটুও দ্বিধা করলো না ডরি। ভেতরে কি আছে দেখার আগ্রহ অন্য কারোর চেয়ে কিছু কম নয় তার।
জানতাম এই কথাই বলবে, বিড়বিড় করলো রবিন। গালাটা ভাঙল কিশোর। খোলো। ভেতরে কি আছে দেখার তর্স হয়েছে না ডরির। ভারী পার্চমেন্ট কাগজ রয়েছে একটা, 3 ভাঁজ করা। সাবধানে ভাঁজগুলো খুলল কিশোর, যাতে ছিঁড়ে টিড়ে না যায়। কি এটা? আগ্রহের সামনে ঝুঁকে এলো ডরি। ভ্রুকুটি করল কিশোর। জানি না, কোনো ধরনের সার্টিফিকেট হবে, ডিপ্লোমা কিংবা ডিগ্রি, তবে বড় মাপের কিছু নয়। কিশোরের গায়ে গা ঘেঁষাঘেঁষি করে এসেছে তিনজনে। ভাষাটা কি? জিজ্ঞেস করলো মুসা। মাথা নাড়ল রবিন। জীবনেও দেখিনি এরকম লেখা। জানালার সামনে বেশি আলোতে এসে দাঁড়ালো কিশোর। লেখাটা পড়ার চেষ্টা করলো। দুটো জিনিস বুঝতে পারছি, অবশেষে বলল সে। এক, নিচের সিলটা আমাদের অতি পরিচিত 2 মাথা ঈগল, আর একটা নাম, কারিনভ। কোনো এক সময়ে কোনো একজন মানুষ দিমিত্রি কারিনভ নামের একজনকে এই সম্মাননা পত্রটা দিয়েছিলেন। নামটা কি চেনা লাগছে ডরি? না, এটা নানার নাম নয়। তার নামের শেষটা আরো লম্বা, উচ্চারণ করা কঠিন। রবিন, তোমার মনে আছে? আছে। কারিনভ হলো সেই শিল্পীর নাম যিনি ফেডেরিক আজিমভের মুকুটটা তৈরি করেছিলেন। কিশোর আর রবিনের মুখের দিকে তাকাতে লাগলো ডরি। কিছু বুঝতে পারছে না। ফেডেরিক আজিমভ কে? লাপাথিয়ার প্রথম রাজা, কিশোর বলল। 400 বছরের বেশি আগে সিংহাসনে বসেছিলেন। কিন্তু তার সাথে আমার নানার সম্পর্ক কি? জানি না এখনো, তবে জানার চেষ্টা করছি। আবার তাকের মধ্যে খবরের কাগজগুলো আগের মতো করে রেখে দিল কিশোর। প্যানেলটা লাগিয়ে দিল। তোমার আম্মার আসার সময় হয়ে গেছে, ডরিকে বলল সে। পুলিশও আসতে পারে সাথে। এগুলো ওদেরকে দেখতে দিতে চাই না। নিশ্চয়ই তোমার নানাও চান না। পুলিশ নিজে নিজে বের করতে পারলে করুক গে। ডরির মুখের দিকে তাকালো। খামটা কি করে বলো তো? মাথা চুলকালো ডরি। তদন্ত চালাতে দরকার হবে বলে মনে করলে রেখে দাও, তবে নষ্ট করো না। হয়তো নানার জন্য খুব মূল্যবান জিনিস। আচ্ছা, খবরের কাগজগুলো যদি সত্যি পুলিশ দেখে ফেলে? তেমন কোনো ক্ষতি হবে বলে মনে হয় না। জানালার বাইরে চোখ পড়তে বলে উঠল রবিন। ওই যে এসে গেছেন। সঙ্গে পুলিশ আছে? আছে, নিজেদের গাড়ি নিয়ে এসেছে পুলিশ। খাইছে প্লেটগুলো, চেঁচিয়ে উঠল মুসা। ঠিক বলল কিশোর। 4 জনেই দৌড় দিল রান্নাঘরের দিকে। গাড়ি পার্ক করে চত্বর পেরিয়ে এলিজার সদর দরজায় আসতে আসতে গরম পানিতে সিঙ্ক ভরে ফেলেছে কিশোর। ডরি আর মুসা বাসন ধোয়ায় ব্যস্ত। তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে রবিন, মুছে জায়গা মতো নিয়ে গিয়ে সাজিয়ে রাখবে। বাহ, চমৎকার, খুশি হয়ে বলল এলিজা। মেজাজ কিছুটা ভালো হয়েছে। দারুণ আপনার রান্না মিসেস মর্গান, প্রশংসা করলো মুসা। প্রচুর খেয়েছি। অফিসার ম্যাকেনা এসেছে, সঙ্গে আজ চিফ ইয়ান ফ্লেচারও এসেছেন। মিসেস মর্গানের পেছন পেছন ঢুকলো দুজনে। অন্য 3 জনের দিকে একবার তাকিয়ে কিশোরের উপর দৃষ্টি নিবদ্ধ করলেন চিফ। কাল রাতে খবর দাওনি কেন আমাকে? মিসেস মর্গানের অবস্থা ভালো ছিল না, জবাব দিল কিশোর। একটা দীর্ঘ নীরব মুহূর্ত কিশোরের দিকে তাকিয়ে রইলেন তিনি। ছেলেটার স্বভাব ভালো করে জানা আছে তার। ইচ্ছে করে কিছু না বললে পেটে বোমা মারলেও সে কথা বের করা যাবে না, জানেন। তাকে আর কিছু জিজ্ঞেস না করে ম্যাকেনাকে বললেন, ভালো করে খোঁজো বাড়িটা। খুঁজেছি চিফ, আগে বাড়িয়ে বলল কিশোর। কেউ নেই। আগুন জ্বালানো পায়ের ছাপের কোনো হদিস পাবেন না। ভ্রু কুঁচকালেন চিফ। আমাদের মতো করে খুঁজলে কি আপত্তি আছে তোমার? না স্যার। তাহলে চুপ করে থাকো, অধৈর্য ভঙ্গিতে বললেন পুলিশ চিফ। যাও, বেরিয়ে যাও এখান থেকে। কাজ করতে দাও আমাদের। বেসবল টেসবল কিছু একটা খেলো গিয়ে। চত্বরে বেরিয়ে এলো ছেলেরা। সব সময় এরকম মেজাজ খারাপ করে রাখেন নাকি? ডরি জিজ্ঞেস করলো। না, হেসে বলল মুসা। কিশোর যখন তথ্য লুকিয়ে রাখে আর রেখেছে সেটা বুঝে ফেলেছেন, তখনই রেগে যান। তাহলে বলে দিলেই হয়। ওর নাম কিশোর পাশা। সময় না হলে একটা শব্দ বের করা যাবে না ওর মুখ থেকে।
ওকে নিয়ে যখন এহেন কথাবার্তা চলছে, কিশোর তখন তাকিয়ে রয়েছে সিঁড়িতে বসানো কলসি দুটোর দিকে। জ্বালার মতো বড় বড় কলসির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে গেছে তার। কি ব্যাপার জানতে চাইল রবিন। দেখছো না, ফিসফিস করে বলল কিশোর, যেন অন্য কারো শুনে ফেলার ভয় আছে, বিস্মিত কণ্ঠস্বর। এখানে একটা ঈগলের মাত্র একটা মাথা। তাই তো, আগে চোখে পড়েনি কেন? অবাক হয়ে ভাবলো রবিন আর মুসা। পাখির ডান দিকের মাথাটা নেই, ফলে সাধারণ ঈগল মনে হচ্ছে এখন ওটাকে। ইন্টারেস্টিং, আনমনে বিড়বিড় করলো কিশোর। সবগুলো পাখি আরেকবার ভালো করে দেখলো রবিন। শুধু ওই একটা বাদে বাকি সবগুলোর দুটো মাথা। সব দুটো করে? হয়তো ভুলে এক মাথা বানিয়ে ফেলেছে নানা, ডরি বলল। এরকম ভুল কুপার করেননি, বিশ্বাস করতে পারল না কিশোর। অত্যন্ত শান্ত মাথায় ভেবে চিন্তে ডিজাইন করেন তিনি, তার জিনিসে খুঁত থাকে না। আরেকটা চিহ্ন হতে পারে এটা, আন্দাজ করলো রবিন। বেডরুমের গোপন কুঠুরিটার মতো। দেখো তো কিছু আছে টাছে কিনা। কলসিটার মুখটা খোলার চেষ্টা করলো কিশোর, নড়ল না ওটা। সিঁড়িতে সিমেন্ট দিয়ে আটকানো রয়েছে কলসিটা। ঈগলের চোখ টিপে দেখলো, কিছুই হলো না। বেরিয়ে এলেন চিফ ফ্লেচার। কিশোর জিজ্ঞেস করলো, কিছু পাওয়া গেল? না, গম্ভীর মুখে জবাব দিলেন চিফ। ছাপের মধ্যে কেমিক্যালের গন্ধ ছিল, এ কথা বলল কিশোর। কিসের গন্ধ বুঝতে পেরেছো? প্যারাফিন? না, একেবারে অপরিচিত, তীব্র অ্যাসিড অ্যাসিড গন্ধ। পোড়া লিনোলিয়ামের ছাই ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, দেখা যাক ওরা কিছু বের করতে পারে কিনা। আর কিছু বলার আছে তোমার? এক মুহূর্ত চুপ করে থেকে মাথা নাড়ল কিশোর। না স্যার। এখানে আর কিছু করার নেই। ডরির কাছ থেকে বিদায় নিয়ে ফিরে চলল তিন গোয়েন্দা। ইয়ার্ডের গেটে পৌঁছে সাইকেল থামালো কিশোর। দেখা দেখি রবিন আর মুসাও থামালো। কিশোর বলল, আমাদের ওই নতুন মাছ শিকারী মিস্টার নিমেরো এর মধ্যে নেই তো? থাকতেও পারে, রবিন বলল। একটু বেশি ঘুরঘুর করছে সে মিসেস মর্গানের আশেপাশে। ঠিক। পকেট থেকে খামটা বের করলো কিশোর। ফায়ারপ্লেসের নিচে লুকানো কুঠুরিতে যেটা পাওয়া গেছে। রবিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাষাটা কাউকে দিয়ে অনুবাদ করিয়ে আনতে পারবে? চেষ্টা করতে পারি। আমার দৃঢ় বিশ্বাস ওটা লাপাথিয়ান। বুঝতে পারলে ভালো হয়। আজিমভ আর কারিনাভের ব্যাপারে হয়তো নতুন কিছু জানা যাবে। খামটা পকেটে ফেলে রওনা হয়ে গেল রবিন। 9টা বাজে, মুসা বলল। আমিও যাই, মা চিন্তা করবে। এখনই যাবে? আমি ভাবছিলাম মিস হবসনের সঙ্গে আরেকবার দেখা করব। ওশন সাইডের মালিক, তার সঙ্গে কথা বলে কি হবে? লোকের সম্পর্কে আগ্রহ আছে মহিলার। আমাদের নতুন মাছ শিকারী ওই সরাইতেই উঠেছে, নিশ্চয়ই তার উপর কড়া নজর রেখেছে মিস হবসন। বেশ, চলো তাহলে, কিন্তু বেশি দেরি করতে পারবো না। সরাইয়ের লবিতে পাওয়া গেল মিস হবসনকে। কথা বলছেন পরিচারিকা অ্যানির সঙ্গে। লিখে যখন রেখেছে যাবে না, মেহমানদের বিরক্ত করা উচিত না, রাগ করে বলল অ্যানি। থাকুক নোংরার মধ্যে। ঘর পরিষ্কারের জিনিসপত্র বোঝায় ট্রলিটা ঠেলতে ঠেলতে চলে গেল সে। কি হয়েছে মিসেস হবসন? এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো কিশোর। আরে কিশোর, মুসাও এসেছ? না, তেমন কিছু না। দরজায় বিরক্ত করবেন না, নোটিশ ঝুলিয়ে দিয়েছে মিস্টার নিমেরো, তাই অ্যানি ঢুকতে পারছে না। রেগুলার কাজগুলো করতে না পারলে বিরক্ত হয় সে। এক মুহূর্ত থেমে আবার বললেন মিস হবসন, কাল রাত 3টেই ফিরেছে মিস্টার নিমেরো। ইন্টারেস্টিং, কিশোর বলল। বেশিরভাগ মাছ শিকারীরা সকাল সকাল শুয়ে পড়ে, ভোরে উঠে ছিপ নিয়ে চলে যায়। মাছের যে মিসেস মর্গানের ওপরই আগ্রহ বেশি লোকটার, তার ওখানে থাকেনি তো? না মিস হবসন, আমরা ওখান থেকেই আসছি। রাতে মিসেস মর্গানের ওখানে ছিল না। এতটা সময় তাহলে ছিল কোথায়? থাকুক কে যেখানে খুশি। মিসেস মর্গানের কি খবর? সকালেই বেরোতে দেখলাম। থানায় গিয়েছিল রিপোর্ট লেখাতে। বাবাকে ফিরে পেতে চায় সে।
চাইবেই। কুপারটাও কেমন, মেয়ে আর নাতিকে আসতে বলে নিজেই গায়েব। লোকটার স্বভাব চরিত্র সব সময় অদ্ভুত। একেবারে। মাথা দোলালো মুসা। আচ্ছা চলি মিস হবসন, কিশোর বলল। মিসেস মর্গানের কথাই জানাতে এসেছিলাম আপনাকে। আপনার গেস্ট ছিল, ভাবলাম তার কথা হয়তো জানতে চাইবেন। এ পথ দিয়েই যাচ্ছিলাম তো তাই। খুব ভালো করেছো। আশা করা যায় দুপুর নাগাদ ঘুম থেকে উঠবে মিস্টার নেমেরো। তাহলে খুশি হবে আনি। লোকটার কপালটাই খারাপ, মাছ ধরতে এসেছে এখানে, উঠে এত টাকা খরচ করছে অথচ কিছুই করতে পারছে না। পারছে না মানে? 4 দিন ধরে আছে, একটা মাছও ধরতে পারছে না, এই আর কি। হ্যাঁ, খুব খারাপ বলে মুসাকে নিয়ে সরে চলে এলো কিশোর। রাত 3টে পর্যন্ত কোথায় ছিল লোকটা? মুসার প্রশ্ন। রকি বিচে থাকার অনেক জায়গা আছে, হতে পারে চাঁদের আলোয় মাছ ধরার চেষ্টা করেছে, বন্দুক নিয়ে পাহাড়ে ঝোপের মধ্যে অপেক্ষা করে থাকতে পারে, কিংবা জ্বলন্ত পায়ের ছাপ দেখিয়ে লোককে ভয় দেখানোর চেষ্টাও করে থাকতে পারে। আমার ধারণা শেষেরটাই করেছো। কিশোর, কুপারের বাড়িতে অনেকগুলো ঘর আছে যেগুলোতে ঢুকতে পারিনি, তালা লাগানো। নিমেরও নিশ্চয় ওগুলোতে ঢুকতে পারেনি। তবে কেউ একজন নিশ্চয়ই ঢুকেছে। একমাত্র কুপার হতে পারে, কারণ চাবিগুলো তার কাছেই থাকা সম্ভব। আবার সেই পুরনো প্রশ্ন, কেন? কারণ মেহমান পছন্দ করে না সে, তার বাড়িতে লোক থাকুক এটা চায় না। কিন্তু লোকগুলো তার পর নয়, নিজের মেয়ে আর নাতি। তাহলে আর একটা জবাবই হতে পারে, মরে গিয়ে ভূত হয়ে ফিরে এসেছে। ঘড়ি দেখল মুসা। অনেক দেরি হয়ে গেছে, আর থাকতে পারছি না, আমি গেলাম। সাইকেলে চেপে বাড়ির দিকে রওনা হয়ে গেল সে। ইয়ার্ডে কিছু জরুরি কাজকর্ম ছিল, সেগুলো সেরে টেরে দুপুরের পর থানায় চলল কিশোর। ডেস্কের ওপাশে চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসেছিলেন চিফ ফ্লেচার। কিশোরকে দেখে সোজা হলেন। কি ব্যাপার? ওশান সাইডে একটা লোক উঠেছে, ভূমিকা না করে বলল কিশোর। মিসেস মর্গানের উপর আগ্রহটা খুব বেশি। সুন্দরী মহিলার উপর পুরুষের নজর থাকবেই। মিসেস মর্গান কচি খুগি নয়, নিজের ভালো মন্দ বোঝে। সে কথা বলছি না, লোকটা নিজেকে মাছ শিকারী বলে পরিচয় দিচ্ছে, কিন্তু কিছুই ধরতে পারছে না। ভাগ্য খারাপ। তা হতেই পারে, তবে অনেকগুলো ব্যাপার ঘটেছে যাতে সন্দেহ জাগে। আমাকে যেদিন কুপারের বাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো, সেদিন কুপারের বাড়ির কাছাকাছি ছিল তার গাড়িটা। কাল রাতে সে এসে মিসেস মর্গানের সাথে দেখা করে যাবার পরপরই সবুজ আগুন জ্বলেছিল। তারপর রয়েছে তার কাপড় চোপড়। কাপড় চোপড়? সব ঝকঝকে নতুন। মাছ শিকারীর ওরকম হয় নাকি? দেখে মনে হয় ফিল্মের লোক। কাপড়ের সাথে আবার গাড়িটার মিল নেই, বেবানান। লোকটার নাম নিমেরো। তার গাড়িটার ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে পারেন, কিছু বেরোয় কিনা। মানুষের স্বভাব বড় বিচিত্র কিশোর, সেটা তুমিও কম জানো না। কাপড়ের সাথে গাড়ির মিল অনেকেরই থাকে না, তাতে কি? আমি কিন্তু তেমন সন্দেহ করতে পারছি না লোকটাকে। অবশ্য তোমার কথা শুনে দেখলে হয়তো আরেক রকম মনে হতে পারে। বার দুই নিজের ঠোঁটে চিমটি কাটল কিশোর। আচ্ছা, পোড়া লিনোলিয়ামের খবর কি? এখনো জানি না। একটা ফাইল টেনে নিলেন চিফ। আর কিছু বলবে? না। গাড়িটার ব্যাপারে খোঁজ নেবেন তো? না, আপাতত নেওয়ার কোনো ইচ্ছে নেই। লোকটা অপরাধ করেছে এটা যতক্ষণ না বুঝবো, খোঁজ নেওয়াটা উচিত হবে না। বুঝতেই পারছো, এমনিতেই পুলিশের ওপর মানুষের রাগ। অহেতুক মানুষকে বিরক্ত করে সেটা আরো বাড়াতে চাই না। চিফের কাছ থেকে কোনোই সাহায্য না পেয়ে কিছুটা হতাশই হলো কিশোর। তাকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো থানা থেকে। চলল ওশান সাইড সরাইখানায়। পার্কিং এরিয়ায় ফোর্ড গাড়িটা না দেখে খুশিই হলো সে। এখন নিশ্চয়ই মিস হবসনও কাউন্টারে নেই। এই সময়টা তার দিবানিদ্রার সময়। গেস্টদের দেখাশোনা এই সময় অ্যানি করে। লবিটা এখন নির্জন। ডেস্কের পেছনের দরজাটা বন্ধ। পা টিপে টিপে ডেস্কের কাছে চলে এলো কিশোর। নিমেরোর ঘরের নম্বরটা জানা নেই। এদিক ওদিক একবার তাকিয়ে চট করে রেজিস্টারটা টেনে নিল। লোক বেশি নেই সরাইখানায়। নম্বরটা জানতে দেরি হলো না। 108 নম্বর। দেয়ালে ঝোলানো কিবোর্ড থেকে চাবিটা তুলে নিয়ে চলল ওই ঘরের দিকে।
বারান্দায় থাকার কথা অ্যানির, কিন্তু নেই। বাথরুম টুমে গেছে হয়তো, কিংবা অন্য কোনো কাজে। 108 নম্বরের সামনে পৌঁছে দরজায় কান পাতল কিশোর। শব্দ নেই ভেতরে। আস্তে টোকা দিয়ে ডাকল, মিস্টার নিমেরো। আরও একবার ডেকে সাড়া না পেয়ে তালার ফোকরে আস্তে চাবিটা ঢুকিয়ে মোচড় দিয়ে খুলে ফেলল। পাল্লা সামান্য ফাঁক করে আবার ডাকলো নিমেরোর নাম ধরে, কিন্তু কেউ নেই ভেতরে। ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল কিশোর। খুঁজতে আরম্ভ করলো। ড্রেসিং টেবিলের ড্রয়ার, ডেস্কের ড্রয়ারগুলোতে কিছু পাওয়া গেল না। ওয়ার্ড্রপের মধ্যে রয়েছে কিছু নতুন জামা কাপড়। প্যাকেটগুলো খুঁজে দেখল সে, খালি। এরপর নজর দিল সে দুটো সুটকেসের দিকে। দুটোর একটাতেও তালা লাগানো নেই। একটাতে নতুন পুরনো মিলিয়ে আরও কিছু কাপড় চোপড় আর জুতো। দ্বিতীয়টারও কাপড়, সব নতুন, লস অ্যাঞ্জেলসের বিভিন্ন দোকানের লেবেল লাগানো। একটা শার্টের দাম লেখা ট্যাগটা উল্টে দেখে চমকে গেল সে। এত দাম! কাপড়ের নিচে পাওয়া গেল একটা খবরের কাগজ, লস অ্যাঞ্জেলস টাইমসের একটা কপি। পার্সোনাল কলামের একটা আইটেমের চারপাশে গোল দাগ দেয়া, তাতে লেখা, মিখাইল, আমি অপেক্ষায় আছি। লিখো, দিমিত্রি, পোস্ট অফিস, বক্স নম্বর 112, রকি বিচ, ক্যালিফোর্নিয়া। পত্রিকাটার নিচে এক টুকরো নিউজ প্রিন্ট কাগজ পাওয়া গেল। নিউ ইয়র্ক ডেইলি নিউজের ক্লাসিফাইড সেকশনের অংশ ওটা। একই ধরনের বিজ্ঞাপন রয়েছে ওটাতেও। শিকাগো ট্রিবিউনের একটা কপি আছে সুটকেসে, তাতেও একই বিজ্ঞপ্তি। 3টে কাগজেরই তারিখ 21 এপ্রিল। আবার আগের মতো করে কাগজগুলো সাজিয়ে রেখে তার উপর কাপড়গুলো রাখলো এমনভাবে যাতে বোঝা না যায় ওগুলো ঘাঁটাঘাঁটি করা হয়েছিল। একটা ব্যাপারে নিশ্চিত হয়ে গেল সে, আর যে কারণেই আসুক, মাছ ধরার জন্য অন্তত আসেনি নিমেরো। বাথরুমে এসে ঢুকলো কিশোর। সাধারণত যা থাকে, সাবান, শেভিং এর সরঞ্জাম, তোয়ালে আর কিছু টুকিটাকি জিনিস রয়েছে। বেরোতে যাবে এই সময় বারান্দায় পায়ের শব্দ কানে এলো। তার পরপরই তালায় চাবি ঢোকানোর আওয়াজ। পাগলের মতো লুকোনোর জায়গা খুঁজতে শুরু করলো সে। খাটের নিচে ঢোকা উচিত হবে না। ওয়ার্ড্রপটার দিকে তাকিয়ে রইল একটা মুহূর্ত। আর কোনো উপায় না দেখে ওটার ভিতরে এসে ঢুকলো। লুকিয়ে পড়লো ঝোলানো জ্যাকেট আর শার্টের আড়ালে। ঘরে ঢুকলো নিমেরো। বিছানার কাছে থামলো কয়েক সেকেন্ড, তারপর এগোলো বাথরুমের দিকে। শব্দ শুনেই আন্দাজ করতে পারছে কিশোর। বাথরুমের দরজা বন্ধ হলো। শোনা গেল পানি পড়ার শব্দ। একটা মুহূর্ত আর দেরি করলো না কিশোর। ওয়ার্ড্রপ থেকে বেরিয়ে সোজা এগোলো দরজার দিকে। দরজা খুলে বেরিয়ে বন্ধ করতে যেতেই চোখে পড়লো জিনিসটা। বিছানার ওপর পড়ে রয়েছে একটা পিস্তল। চমৎকার, ভাবল সে। ওরকম একটা পিস্তল দিয়ে কি করে মাছ শিকারী? সেদিন বিকেলে হেডকোয়ার্টারে মিলিত হলো আবার 3 গোয়েন্দা। মোটা মোটা দুটো বই নিয়ে এসেছে রবিন। লাপাথিয়ান ডিকশনারি, লাপাথিয়ান টু ইংলিশ, ভীষণ কঠিন। একটা বই দেখিয়ে বলল সে, আর এটা লাপাথিয়ার ইতিহাস। বাবাকে বলেছিলাম, লস অ্যাঞ্জেলসের লাইব্রেরি থেকে এনে দিয়েছে। এটা তো ডিকশনারির বাপ। ভয়ে ভয়ে বইটার দিকে তাকালো মুসা। পড়বে কি করে? কুপারের সার্টিফিকেটটার অনুবাদ করেছো? রবিনকে জিজ্ঞেস করলো কিশোর। অনেকখানি, বাকিটা আন্দাজ করে নেওয়া যায়। লেখা বেশি না, তবে ওইটুকু করতেই জান বেরিয়ে গেছে। কি লিখেছে? ডিকশনারির ভেতর থেকে পার্চমেন্টের কাগজটা বের করলো রবিন। আরেক টুকরো সাধারণ কাগজ বের করে রাখলো ওটার পাশে। ওটার দিকে তাকিয়ে বলল, মানেটা এরকম দাঁড়ায়, 25শে অগাস্ট 1920 সাল দিমিত্রি কারিনাভ সম্রাটের আনুগত্য লাভের সমর্থ হইয়া ডিউক অফ মেলিনবাদ নাম ধারণ করত, লাপাথিয়ার রাজদণ্ড এবং মুকুট রক্ষা করিবার দায়িত্ব লাভ করিল। প্রয়োজনে শত্রুর হাত হইতে সেগুলি রক্ষা করিবার জন্যে নিজের জীবন দান করিতেও দ্বিধা করিবে না। এই অঙ্গীকার করার পরই এই গুরুদায়িত্ব তাহার উপর অর্পণ করা হইল। সম্রাটের শান্তির প্রতি লক্ষ্য রাখিবার দায়িত্ব তাহার উপর অর্পিত হইল। মুখ তুলল রবিন। এই সইটা পড়তে পারিনি। অথচ ওটাই সবচেয়ে জরুরি। আজিমভ না তো? হতে পারে, কিছুই বোঝা যায় না। দ্বিতীয় বইটা টেনে নিল রবিন।
কাগজ ঝুঁকিয়ে চিহ্ন দিয়ে রাখা একটা পৃষ্ঠা খুলল। লাপাথিয়ার কারিনাভরা অনেক উঁচু বংশের লোক। বরিস কারিনাভ জাতা লোক ছিলেন না। শুধু মুকুটের ডিজাইন করেই তিনি ক্ষান্ত হননি। দুর্গের চারপাশে রাস্তা কোথায় কোথায় হবে তার পরিকল্পনাও তিনি করেছেন। ম্যাডেনহফ দুর্গ বাড়ানোর বুদ্ধিটাও তার মাথা থেকেই বেরিয়েছে। রাজা ফেডারিকের রাজদণ্ডের ডিজাইন করেন তিনি। তাকে এতই পছন্দ করে ফেলেন রাজা, মেলিনবাদের ডিউক বানিয়ে দেন। এর আগে মেলিনবাদের শাসনকর্তা ছিল ইভান দ্য বোল্ড। এক সেকেন্ড, বাধা দিল মুসা। ইভান দ্য বোল্ডই তো সেই লোক যে ফেডারিককে রাজা বলে মেনে নিতে চায়নি। এর ফলে খুন হতে হয় তাকে। হ্যাঁ, এবং তার মাথা কেটে বর্ষায় গেঁথে রেখে দেওয়া হয় ম্যাডেনহফ দুর্গের অস্ত্রাগারে। রাজকীয় মুকুটের জন্য তার চুনি পাথরটা কেড়ে নেওয়া হয়। সম্পত্তি জবরদখল করে নতুন শাসনকর্তা নিয়োগ করা হয়। কারিনভরা আগে থেকেই ধনী ছিল। রাজার সহায়তায় ওসব সম্পত্তি আর ক্ষমতা পেয়ে আরো ধনী হয়ে যায়। এই বইটাতে কারিনাভদের অনেক কথা লেখা আছে। বংশানুক্রমে কারিনাভদের ছেলেরা মেলিনবাদের ডিউক হয়ে এসেছে। মুকুট আর রাজদণ্ড পাহারার দায়িত্ব নিয়েছে। বইয়ের আরেকটা পৃষ্ঠা খুলল রবিন। আজিমভদের চেয়েও কারিনভদের ইতিহাস বেশি ইন্টারেস্টিং। মেলিনবাদের পুরনো দুর্গে অর্থাৎ ইভানের দুর্গে বাস করেছে তারা কিছুদিন। তারপর প্রায় ৩০০ বছর আগে সেখান থেকে রাজধানী ম্যাডেনহফে সরে আসে ওরা। কেন এসেছে সেটা আরো মজার ব্যাপার। কেন এসেছে জানতে চাইল কিশোর। বিশ্বাস করা কঠিন, মেলিনবাদে একটা গন্ডগোল হয়েছিল। কারিনভদের একটা মেয়ে, ওলগা নাম, সে নাকি জাদু জানতো, ডাইনি বলতো লোকে। বলে কি? মুসার চোখ বড় বড় হয়ে গেছে। সত্যি সত্যি ডাইনি ছিল তাহলে আগের দিনে? ইতিহাসে যখন লেখা আছে, তা ডিউকের মেয়েকে ডাইনি বলার সাহস হয়েছিল লোকের? তখন সুন্দরী মহিলাদের বিপদ ছিল বড় বেশি। কেউ আজব কিছু করে বসলেই তার উপর সন্দেহ পড়তো লোকের, ডাইনি বলতে শুরু করতো। আর একবার কেউ ডাইনি বলে চিহ্নিত হয়ে গেলে তার আর নিস্তার ছিল না। ওলগাও পায়নি, তবে সেটা অন্য কারণে। স্থানীয় সরাইখানার মালিকের প্রেমে পড়ে গিয়েছিল সে। তার বাবা ডিউক সেটা সহ্য করেননি। তাছাড়া সেও জাদুকর বলে কানাঘুষা শুরু করে দিয়েছিল লোকে। নিজের চামড়া বাঁচাতে আজিমভদের সাহায্য নিয়েছিল সেই ডিউক। নিজের মেয়ের উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে লোকের সঙ্গে সঙ্গে তাকে ডাইনি খেতাব দিয়ে আগুনে পুড়িয়ে মেরেছিল। খাইছে, এত বড় পিশাচের কথা তো শুনিনি। পুড়িয়ে মারল? সজাগ হয়ে উঠেছে কিশোর। এবং তার পরপরই মেলিনবাদ ছাড়ল ডিউকেরা। হ্যাঁ, কারণ ওলগাকে পুড়িয়ে মারার পর থেকে দুর্গে ভূতের উপদ্রব শুরু হলো। নানা রকম কাণ্ড কারখানা শুরু করলো ভূতটা। তার মধ্যে একটা হলো জ্বলন্ত পায়ের ছাপ। প্রায় চেঁচিয়ে উঠল কিশোর। হ্যাঁ, একটা লোকও আর থাকতে সাহস করলো না দুর্গে। ধীরে ধীরে পোড়ো বাড়িতে পরিণত হলো সেটা। ধ্বংসস্তূপ হয়ে গেল। 1925-এর বিদ্রোহের সময়ও রাজধানীতে ছিল কারিনভরা, তারপর নিখোঁজ হয়ে গেল। সারা বইতে তারপর আর একবারও ওদের কারো উল্লেখ নেই। কিছুক্ষণ নীরবে বসে রইল তিন গোয়েন্দা। অবশেষে কিশোর মুখ খুলল। অনেক ধন্যবাদ তোমাকে রবিন। হেনরি কুপারের আসল নামটা বোধহয় আন্দাজ করতে পারছি। দিমিত্রি কারিনভ তো? কিন্তু ডরি তো বললো অন্য নাম, লম্বা, উচ্চারণ করতে পারে না সে। মনে করিয়ে দিল মুসা। অনেকগুলো সি আর জেড আছে ওর মধ্যে। নিশ্চয়ই ডরির নানির কাছে সত্যি নামটা বলেনি কুপার, বানিয়ে শক্ত একটা নাম বলে দিয়েছে, যা উচ্চারণ করাও কঠিন। পাল্টা যুক্তি দেখাতে না পেরে চুপ করে রইল মুসা। আর সবসময় ভয়ে ভয়ে থাকতো কুপার। আবার বলল কিশোর। 2-3টে করে তালা লাগিয়ে রাখতো দরজায়, এখনো তাই করে। কিছু একটা গোপন করে রাখতে চাইছে। মেসেজ পাঠানোরও চেষ্টা করেছে। কি মেসেজ? ভ্রুকুঁচ খেল রবিন। ওশান সাইড ইনে গিয়ে নিমেরোর ঘরে কি দেখে এসেছে জানালো কিশোর। মিখাইল? হ্যাঁ, মিখাইল। মাথা ঝাঁকালো কিশোর। কেন, পরিচিত লাগছে? জিজ্ঞেস করলো মুসা। তোমার ইতিহাস বইতে আছে নাকি নামটা? লাপাথিয়ার রাজা উইলিয়াম IV এর ছেলের নাম ছিল মিখাইল। বইয়ের কয়েকটা পাতা উল্টে নিয়ে কিশোর আর মুসার দিকে ঠেলে দিল রবিন। বড় একটা ছবি রয়েছে, তাতে রাজা উইলিয়াম IV, তার উচ্ছৃঙ্খল রানী, 4 ছেলে, সবাই রয়েছে। বড় ছেলেটা লম্বা এক তরুণ,
আর সবচেয়ে ছোটটির বয়স 10। রাজার পেছনের এই যে তরুণ, এই হলো গে গ্র্যান্ড ডিউক মিখাইল। এই উইলিয়াম ফোরই তো ব্যালকনি থেকে পড়ে মরেছিলেন, কিশোর বলল। রানী মরেছে বিষ খেয়ে। মিখাইলের কি হলো? শোনা যায় ফাঁসিতে ঝুলে নাকি আত্মহত্যা করেছিল। অন্য ছেলেরাও? মাঝের দুজনও নাকি ফাঁসি নিয়ে মরেছে, আর সবচেয়ে ছোটটা অসাবধানে বাথরুমের বাথটাবে পড়ে গিয়ে বেহুঁশ হয়ে যায়, তারপর পানিতে ডুবে মারা যায়। নিচের ঠোঁটে ঘন ঘন কয়েকবার চিমটি কাটল কিশোর। ধরে নেই ডিউক মিখাইল আত্মহত্যা করেনি। তার বয়স এখন কত হবে? 90-এর বেশি। কুপারের বয়স কত আন্দাজ করো তো? ওরকমই হবে। কিশোর, কুপারই গ্র্যান্ড ডিউক মিখাইল? না, আমার তা মনে হয় না। আমার বিশ্বাস কুপার হলো দিমিত্রি কারিনভ। আজিমভ পরিবারের উচ্ছেদের দিন লাপাতিয়া থেকে পালায়। কোন মাসের কত তারিখ ছিল সেদিন দেখো তো। বইয়ের পাতা উল্টালো রবিন। 21 এপ্রিল 1925। আর এ বছরের 21 এপ্রিল পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে দিমিত্রি নামের একজন। মিখাইল যেন দেখা করে তার সাথে। নিশ্চয়ই এটা কুপারের কাজ। সেটা চোখে পড়েছে নিমেরোর, কিন্তু সে গ্র্যান্ড ডিউক মিখাইল হতেই পারে না। বয়স অনেক কম। হিলটপ হাউসের ওরাও নিশ্চয়ই এই বিজ্ঞাপন দেখেই হাজির হয়েছে, রবিন বলল। জেনারেল চেক ডিক্টর খুন খারাপিতে সেও ছিল। তারপর থেকে শাসক জেনারেলদের একজন হয়ে আছে সে। 433 নম্বর পৃষ্ঠায় তার ছবি আছে। পৃষ্ঠা উল্টে নিল কিশোর। ক্যাপশন বলছে 1926-এ এই জেনারেলের বয়স ছিল মাত্র 18। তখনই সেনাবাহিনীর উঁচু পদের অফিসার। রাজাকে উচ্ছেদের কয়েক বছর পরেই জেনারেল হয়ে যায় সে। তখনও চুল ছিল না তার, এখনো নেই। বুঝতে পারছি না লোকটা জন্মটেকো নাকি শেভ করে রাখে। এত বয়স হয়েছে অথচ দেখে বোঝা যায় না। আশ্চর্য। লাপাথিয়ার মানুষগুলো বোধহয় বাঁচেই বেশি দিন। আবহাওয়া হয়তো খুব ভালো, রাশিয়ার কিছু কিছু জায়গা আছে, কিন্তু জেনারেলের চামড়া কুঁচকায়নি। ওর বয়স আর গ্র্যান্ড ডিউক মিখাইলের বয়স এক, কুপারেরও। আমার মনে হয় না বিজ্ঞাপন দেখে রকি বিচে এসেছে ডিক্টর। এসেছে আসলে ওয়েস্টেজ ম্যাগাজিনে কুপারের ফটো দেখে। নিশ্চয়ই মিচেলের চোখে পড়েছে ওটা, কারণ লস অ্যাঞ্জেলসে ব্যবসা করে সে। কুপারের গলার মেডেলও দেখেছে। তারপর খবর পাঠিয়েছে লাপাথিয়ায়, এবং খবর পেয়ে ছুটে এসেছে ডিক্টর, যোগ করল রবিন। হ্যাঁ, একটা অত্যন্ত বাজে লোক, কিন্তু এসব জেনে ডরির উপকার করছে কিভাবে? এই কথা পরিষ্কার, কারিনভদের ইতিহাস আর ভৌতুড়ে দুর্গের কাহিনী জানে এমন কেউই এসে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করছে ওদের। এর একটাই ব্যাখ্যা, মূল্যবান কিছু রয়েছে বলে ভাবছে ওই বাড়িটাতে। মিসেস মর্গান জানে না সেসব। ওরা বাড়িতে রয়েছে বলেই সেই লোক খুঁজতে আসতে পারছে না জিনিসটা। কোনোভাবে যদি সরিয়ে দিতে পারতাম ওদেরকে বাড়ি থেকে, তাহলে কাজ সহজ হয়ে যেত আমাদের। হয়তো হাতে নাতে ধরে ফেলতে পারতাম। ফাঁদ পাততে চাইছো? মুসা বলল। হ্যাঁ, ডরি আর তার মা বাড়ি থেকে না বেরোলে হিলটপ হাউসের ওরা ঢুকতে আসবে না। নেমেরও যদি এসবে জড়িত থাকে তাহলে সেও আসবে না। আর যতক্ষণ এসবের সুষ্ঠু সমাধান না হচ্ছে, কুপারও বাড়ি ফিরবে না, নিরুদ্দেশ হয়েই থাকবে। তাহলে মিসেস মর্গানকে বাড়ি থেকে বের করা দরকার। তারপর কড়া নজর রাখবো আমরা। কিন্তু বেরটা করবো কিভাবে? রবিনের প্রশ্ন। দেখি, কিশোর বলল, বুঝিয়ে শুনিয়ে কিছু করা যায় কিনা। সন্ধ্যা 7টার পরে কুপারদের বাড়ি পৌঁছল 3 গোয়েন্দা। দরজায় ধাক্কা দিয়ে নিজের নাম বলল কিশোর। ডরি খুলে দিল, দিয়ে বলল, একেবারে সময় মতো এসেছো, আবার আগুন জ্বেলে দিয়ে গেছে। রান্নাঘরের চেয়ারে বসে আছে এলিজা। তলকুঠুরির দরজার কাছে জ্বলছে একজোড়া ছাপ, সেদিকে তাকিয়ে রয়েছে। কিশোরদেরকে দেখে শান্ত কণ্ঠে বলল, একবার দুবার দেখলে শখ লাগে, কিন্তু বারবার একই জিনিস দেখতে দেখতে সহ্য হয়ে যায় মানুষের, তখন আর কিছুই হয় না। এটা জ্বালার আগে কোথায় ছিলেন? জিজ্ঞেস করলো কিশোর। ওপরে ঠং করে একটা আওয়াজ শুনলাম, এসে দেখি ওগুলো চলছে। খুঁজবে নাকি বাড়িটায়? ডরি জিজ্ঞেস করলো।
আমি তাই করতেই যাচ্ছিলাম, এই সময় তোমরা এলে। লাভ হবে না। এর আগেও তো আমরা খুঁজলাম, মুসা বলল। পুলিশ খুঁজলো, কিছুই পাওয়া গেল না। পুলিশের খবর কি? জিজ্ঞেস করলো কিশোর। কোনো খবর টবর পেয়েছো? না, কিচ্ছু না, জবাবটা দিল এলিজা। মিসেস মর্গান, আসল কথা এলো কিশোর, আমরা ভাবছি আপনার এখান থেকে সরে যাওয়া উচিত। যত তাড়াতাড়ি পারেন ততই ভালো। না, আমি যাচ্ছি না। বাবাকে দেখতে এসেছি, তার সঙ্গে দেখা না করে কিছুতেই বেরোচ্ছি না আমি। দেখা করতে তো অসুবিধে নেই, নরম গলায় বলল রবিন। ওশান সাইড ইন কাছেই, আর যদি ওখানে থাকতে না ভাল লাগে। এলিজাকে মুখ খুলতে দিল না কিশোর। তাহলে আমাদের ইয়ার্ডে গিয়ে 2-1 দিন থাকতে পারেন, অনেক করে বলে দিয়েছে আমার চাচি। রকি বিচ ছাড়তে বলা হচ্ছে না আপনাকে, বলল মুসা। শুধু এই বাড়িটা থেকে চলে যান। এক এক করে 3 জনের মুখের দিকে তাকালো এলিজা। ব্যাপারটা কি বলো তো? আপনাকে যে ভয় দেখিয়ে বের করতে চাইছে কেউ, বুঝতে পারছেন না এই কথাটা? প্রশ্নটা করল কিশোর। নিশ্চয়ই পেয়েছি, প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম বটে, এখন আর পাচ্ছি না। অত সহজে আর ভয় দেখাতে পারবে না ওরা আমাকে। এত হালকা ভাবেও নেবেন না ব্যাপারটা। যে লোক এই কাণ্ড করছে সে আপনার বাবাকে খুব ভালো মতো জানে। আমরা বাড়িটা খালি করে দেখতে চাইছি সে আসে কিনা। বেরিয়ে চলে যান দিনের আলো থাকতে থাকতেই, যাতে আপনার চলে যাওয়াটা তার চোখে পড়ে। আমি মুসা আর রবিন পাহারা দেব বাড়িটা, দূর থেকে কড়া নজর রাখবো। সত্যি চলে যেতে বলছো? হ্যাঁ বলছি, আমরা সিরিয়াস। একটা শয়তানের ভয় আমার বাপের বাড়ি থেকে বের হয়ে যাব? এসব রহস্যের সমাধান চাইলে এছাড়া আর কোনো পথ নেই। দীর্ঘ একটা মুহূর্ত কিশোরের দিকে তাকিয়ে রইল এলিজা, তারপর হাসলো। চিফ লেজার অবশ্য বলেছে তোমার কথা, খুঁজিয়ে রহস্য বের করার ওস্তাদ নাকি তুমি, সমাধানও করে ফেলো, অনেক বুদ্ধি। ঠিক আছে, শুনলাম তোমার কথা। উঠে দাঁড়ালো সে। ডরিকে নিয়ে বেরিয়ে যাচ্ছি আমি, দেখি কি করতে পারো, কাজ হবে তো? আশা করছি, তবে নাও হতে পারে, না হলে তখন অন্য কথা ভাববো। ডরি, তাড়াতাড়ি গুছিয়ে নে, অন্ধকার হতে বেশি দেরি নেই, বড় জোর 8 ঘন্টা। কিশোরের দিকে তাকালো এলিজা। তবে এখান থেকে বেরিয়ে সোজা পুলিশের কাছে যাব আমি, তোমার পরিকল্পনার কথা বলবো, যাতে বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সাহায্য পাও। চুপ করে কিছু ভাবলো কিশোর, মাথা কাত করলো। ঠিক আছে, ভালোই হয় তাহলে। কিন্তু পুলিশ এলে তো সব গোলমাল হয়ে যাবে। হাত নাড়ল মুসা। ওদেরকে দেখলে কি আর ডুববে লোকটা? মিসেস মর্গান, চিফকে অনুরোধ করবেন যাতে সঙ্গে সঙ্গে তিনি না চলে আসেন। আপনাদের সাথে আমরাও বেরিয়ে যাব, অর্ধেক পথ গিয়ে আবার ফিরে আসব। পাহাড়ের ঢালে ঝোপের মধ্যে লুকিয়ে বসে চোখ রাখবো বাড়ির ওপর। রাস্তা থেকেও কেউ আমাদেরকে দেখবে না, হিলটপ হাউস থেকেও না। চিফকে বলবেন বাড়ির সবচেয়ে কাছে যে বিশাল ঝোপটা আছে তার মধ্যে থাকবো আমরা। চলো জলদি করো, তাড়া দিল রবিন। অন্ধকার হয়ে যাচ্ছে তো। দ্রুত সুটকেস গুছিয়ে আনলো ডরি। বেরিয়ে গেল এলিজা, পেছনে তার ছেলে, ওদের পেছনে 3 গোয়েন্দা। অফিসের দিকে তাকিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো এলিজা। ডরি, বাক্সটা নিয়েছিস? কিসের বাক্স? জানতে চাইল মুসা। বাবার জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেছি, এলিজা জানালো। তেমন জরুরি বা দামি কিছু নেই ওতে। আমার মায়ের বিয়ের দিনে তোলা একটা ছবি, মা আর আমার দেয়া কিছু চিঠি, ব্যাস। ওগুলো আমাদের একান্ত ব্যক্তিগত জিনিস, আমি চাই না আর কেউ দেখুক। বুঝতে পেরেছি, কিশোর বলল। ডরি গিয়ে মলাটের একটা শক্ত বড় বক্স নিয়ে এলো। নানার স্বভাব ভারী অদ্ভুত, কোনো জিনিসই ফেলতে চায় না, একেবারে সাধারণ জিনিসও না। থাকে ওরকম অনেকে, রবিন বলল। সুটকেস রাখার জন্য গাড়ির বুট খুলল এলিজা। চেঁচিয়ে কিশোর বলল, তাহলে চলেই যাচ্ছেন মিসেস মর্গান? আর 2-1 দিন থাকলে হতো না? হ্যাঁ যাচ্ছি, চেঁচিয়ে জবাব দিল এলিজা। এই ভূতের বাড়িতে কে থাকে? হাসি চাপল মুসা। আপনার আব্বাকে
আর দেখতে পারলেন না তাহলে? কিশোর বলল। না পারলে নেই, তেজ দেখিয়ে বলল এলিজা। যে বাপ নিজের মেয়ের ভয় পালায় তাকে না দেখলেও চলবে। আমার অনেক কষ্ট দিয়েছে তোমাদেরকে, কিছু মনে রেখো না। চলি, গুড বাই। বাক্সটা মায়ের হাতে তুলে দিল ডরি। গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে গেল এলিজা। হঠাৎ ছাউনির পেছন থেকে বলে উঠল একটা কণ্ঠ, দাঁড়ান। ঝট করে 5টা মাথা ঘুরে গেল সেদিকে। পড়ন্ত সূর্যের সোনালি আলোয় স্পষ্টই দেখা গেল লোকটাকে। হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আনাড়ি মাছ শিকারী। মরতে না চাইলে সবাই চুপ, হুমকি দিয়ে বলল নিমেরো। একদম নড়া চলবে না। এলিজার দিকে নিশানা করল সে। ডরি, বাক্সটা খুলে ভেতরের জিনিস মাটিতে ঢালো। কিছু নেই এতে, শুধু নানার কয়েকটা চিঠি। যা বলছি করো, জলদি। তর্ক করো না ডরি, কিশোর বলল। যা বলছে করো। জোরে নিঃশ্বাস ফেলল ডরি। তারপর বাক্সের তালা খুলে ভেতরের জিনিসগুলো ঢেলে দিল মাটিতে। ঝরে পড়ল এক গাদা খাম। আরে শুধু চিঠি দেখছি। নিমেরও অবাক। এক গাদা হীরের অলংকার আছে ভেবেছিলেন বুঝি? ব্যঙ্গ করল ডরি। রেগে গেল নিমেরও। চুপ, বেশি কথা বলবে না। এক পায়ে গিয়ে এসে থেমে গেল সে। সুটকেসগুলো বের করে ঘরে নিয়ে যাও, নিশ্চয়ই ওর মধ্যে কিছু আছে। ছেলেরা গিয়ে সুটকেস বের করতে লাগলো। এলিজা চিঠিগুলো কুড়িয়ে নিতে লাগলো মাটি থেকে। তারপর আবার কুপারের ঘরের দিকে এগোলো সবাই। পেছনে পিস্তল হাতে রয়েছে নিমেরো। ঘরে ঢুকে সুটকেস খুলতে ছেলেদেরকে বাধ্য করলো নিমেরো। রাগে জ্বলতে লাগলো এলিজা। কিছুই না পেয়ে অবশেষে নিমেরো বলল, ও সত্যি নেই? মলাটের বাক্সটা দেখে আমি ভেবেছিলাম। কি ভেবেছিলেন? ঝাঁঝালো কণ্ঠে বলল এলিজা। কি আশা করেছিলেন? কেন, আপনি জানেন না? বুঝতে পারছি জানেন না। থাক, আর জেনেও কাজ নেই। দয়া করে এখন সবাইকে সেলারে যেতে হবে। আমি যাব না, চিৎকার করে বলল এলিজা। হ্যাঁ মিসেস মর্গান, যাবেন। সেলারটা খোঁজা হয়ে গেছে আমার। ওখানে কিছু নেই। শক্ত ইটের দেয়াল, সিমেন্টের মেঝে, বহু বছর ধরে একইভাবে পড়ে আছে। জানালা টানালা কিছু নেই। আপনাদেরকে এখানে আটকে রেখে নিশ্চিন্তে বাকি কাজটা সারতে পারবো আমি। আপনি তাহলে সেদিন অফিসে ঢুকেছিলেন? কিশোর বলল। ধাক্কা দিয়ে ফেলেছিলেন আমাকে। মাথা ঝাঁকিয়ে স্বীকার করলো নিমেরো। সেদিন খুঁজতে খুঁজতে একটা জিনিসই শুধু পেয়েছি। পকেট থেকে বিরাট এক চাবির গোছা বের করলো সে। মিস্টার কুপারের চাবি? দ্বিতীয় গোছা। আমার ধারণা, হাসলো নিমেরো, ফেলে গেছে যেন আমারই জন্যে। যাক, কথা অনেক হয়েছে, এবার হাঁটো। সেলারে ঢুকলো 5 জনে। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে নিমেরো বলল, থাকতে খুব একটা খারাপ লাগবে না ওখানে। বেশিক্ষণ থাকতেও হবে না। তোমাদের আত্মীয় স্বজনেরা কেউ না কেউ মিস করবেই তোমাদের। খুঁজতে চলে আসবে তখন। সেলারের দরজা বন্ধ করে দিল নিমেরো। তালায় চাবি ঢোকানোর শব্দ হলো। না না, আর এই তালার বাতিকটা না থাকলেই ভালো হতো, বিরক্ত কণ্ঠে বলল ডরি। সবকিছুতে কেবল তালা আর তালা, বেরোয় কি করে এখন? জানি না। সিঁড়িতে বসে পড়ল কিশোর। চারপাশে চোখ বোলালো একবার। বাজে জায়গা, তবে বেঁধে যে রেখে যায়নি এটাই বেশি। মাথা চুলকালো একবার, নিচে ঠোঁটে চিমটি কাটলো। তারপর বলল, সর্বনাশের মূল হলো গিয়ে ওই চিঠির বাক্স। নিমেরও ভেবেছে নিয়ে পালিয়ে যাচ্ছ তোমরা, সেজন্যই বাধাটা দিয়েছে, নইলে আটকাতো না। আমরাও কাজ করতে পারতাম প্ল্যান মতো। ফাঁদটা পাতা হলো ঠিকই, নিমের তেতো ঝরল মুসার কণ্ঠে, কিন্তু তাতে এখন আটকা পড়লাম আমরাই। ওপরে খুটখাট দুপদাপ আওয়াজ শোনা যাচ্ছে। তার মানে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছে নিমেরও। পুলিশ গোপন লাইব্রেরিটা খুঁজে পেয়েছে? ডরিকে জিজ্ঞেস করলো কিশোর। না। কি
কিসের গোপন লাইব্রেরি? এলিজা জিজ্ঞেস করলো। আর গোপন রেখে লাভ নেই, মাকে সব খুলে বলল ডরি। কিন্তু ওই পুরনো খবরের কাগজ লুকাতে যাবে কেন? অবাক হয়ে বলল এলিজা। যারা খুঁজতে আসবে নিশ্চয়ই তাদেরকে ধোঁকা দেওয়ার জন্যে, কিশোর বলল। কিছুক্ষণ চুপ করে বসে ওপরের আওয়াজ শুনল এলিজা, তারপর বলল, চলন্ত পায়ের ছাপ তৈরিটা নিশ্চয়ই নিমেরোর কাজ। কোনো সন্দেহ নেই, কিশোর বলল। তার কাছে চাবি রয়েছে, পেছনের দরজা দিয়ে ঢুকতো সে, সামনের দরজায় ছিটকিনি লাগানো থাকতো তো, সেজন্যে। হঠাৎ নীরবতা নেমে এলো ওপরতলায়। কিছুক্ষণ কোনো শব্দ হলো না, তারপর শোনা গেল পদশব্দ। পেছনের বারান্দা দিয়ে কেউ উঠছে, কিশোর বলল। অন্য কেউ। চলো চেঁচাই, এলিজা বলল। না না, ও কাজও করবেন না মিসেস মর্গান, অনুরোধ করলো রবিন। নেমেরও ছাড়াও আরো দুটো শয়তান রয়েছে, হিলটপ হাউসের ভাড়াটেরা। চুপ হয়ে গেল এলিজা। পেছন থেকে পায়ের শব্দ ঘুরে চলে এলো সামনের দিকে। ফিসফিসিয়ে কিশোর বলল, পেছনের দরজা বন্ধ, ঢুকতে পারেনি, সামনে দিয়ে ঢুকবে। সিঁড়ি বেয়ে উঠে গিয়ে দরজায় কান পাতল সে। দুজন লোকের কণ্ঠস্বর কানে এলো তার। হঠাৎ শোনা গেল একটা চিৎকার, তারপর গুলির শব্দ। ধস্তাধস্তি হলো কিছুক্ষণ, চেয়ার টানার শব্দ হলো, গোঙালো কেউ। অবশেষে কানে এলো জেনারেল ডিক্টরের কণ্ঠ। একদম চুপ, নড়লে কুলি ফুটো করে দেব। তালায় চাবি ঢোকানোর শব্দ শুনে তাড়াতাড়ি সিঁড়ি থেকে নেমে চলে এলো কিশোর। খুলে গেল সেলারের দরজা। ওপর থেকে ডেকে বলল ডিক্টর, এই বেরিয়ে এসো তোমরা। ওপরে উঠে নিমেরের অবস্থা দেখে চমকে গেল এলিজা। অস্ফুট একটা শব্দ করে মাঝপথেই থেমে গেল। তাকিয়ে রয়েছে লোকটার হাতের দিকে। কবজির কাছটায় রুমাল বাঁধা, রক্তে ভিজে লাল। ভয়ের কিছু নেই ম্যাডাম, জেনারেল বলল। জখম বেশি না। একটা চেয়ার দেখিয়ে বসতে ইঙ্গিত করলো এলিজাকে। বাধ্য হয়ে গুলি করতে হয়েছে, নইলে মেরেই ফেলতো আমাকে। ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল এলিজা। পুলিশ টাকা দরকার। হাত নেড়ে তাকে থামিয়ে দিল জেনারেল। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে মিচেল, হাতে একটা কুৎসিত চেহারার রিভলভার। ওর কথা বাদ দিন ম্যাডাম, নিমেরোকে তুচ্ছ করে বলল জেনারেল। বেটা এখানে এসে শয়তানি করছে, জানলে আরো আগে ঘাট ধরে বের করে দিতাম, আপনাদেরকে আর বিরক্ত করতে পারতো না। বন্ধু নাকি আপনারা? জিজ্ঞেস না করে পারল না কিশোর। নাকি শত্রু? হেসে উঠল জেনারেল। ওর মতো একটা ঝিঝকে চোর আমার বন্ধু হতে পারে না। তৃতীয় আরেকটা চেয়ার টেনে এনে বসে পড়ল সে। ম্যাডাম হয়তো অবাক হচ্ছেন, আমি এসব জানলাম কি করে। খোঁজ খবর রাখতে হয় আমাকে। লাপাথিয়ায় একটা দায়িত্বশীল পদে নিয়োজিত আছি আমি, ওখানকার পুলিশ বাহিনীর চিফ। এই লোকটার নামে একটা ডসিয়ে আছে, অনেকগুলো নাম আছে তার, অবশ্য সবই তার বানানো। রত্ন চুরি করেছে, কাজটা নিশ্চয় ভালো না, কি বলেন? জঘন্য, এলিজা বলল। কিন্তু কিন্তু এ বাড়িতে তো রত্ন টত্ন কিছু নেই। ও কেন? আপনারাই বা কেন এসেছেন? আমাদের বাড়ির বারান্দা থেকে দেখলাম এই শয়তানটা খারাপ আচরণ করছে আপনাদের সঙ্গে, কাজে না এসে আর থাকতে পারলাম না। অনেক ধন্যবাদ আপনাকে। উঠে দাঁড়ালো এলিজা। চাই পুলিশকে ফোন করি গিয়ে। বসুন। জেনারেলের নির্দেশ অমান্য করতে পারলো না এলিজা, বসে পড়লো আবার। এতক্ষণ কথা বললাম অথচ পরিচয়ই দেওয়া হয়নি আমার। জেনারেল বলল। আমার নাম ডিক্টর, জেনারেল চেক ডিক্টর। আমি মিসেস এলিজা মর্গান, ও আমার ছেলে ডরি। দেত্রেকারি নামের বন্ধু? মাথা নাড়ল এলিজা। নামও শুনিনি কখনো। ওর আরেক নাম হেনরি কুপার, এইবার চিনেছেন তো? নিশ্চয়ই, তাড়াতাড়ি বলল কিশোর। মিস্টার কুপারের বন্ধু ওনারা, মিডওয়েস্ট থেকে এসেছেন।
তুমি কথা বলছো কেন? যাকে জিজ্ঞেস করছি তাকেই বলতে দাও। আবার এলিজার দিকে তাকালো জেনারেল। মিস্টার কুপার আপনার বন্ধু? আরেক দিকে মুখ ঘুরিয়ে নিল এলিজা। হ্যাঁ, জবাবটা দিতে গিয়ে মুখে রক্ত জমলো তার। হাসলো জেনারেল। ম্যাডাম বোধহয় সত্যি কথা বলছেন না, ভুলে যাচ্ছেন আমি পুলিশের বড় কর্তা। কাগজ সব অপরাধীদের পেট থেকে কথা টেনে বের করি। ওই বয়সের একজন লোক বন্ধু হতে পারে না আপনার, অন্য সম্পর্ক আছে। যা বলার বলে দিয়েছি আমি, রেগে উঠল এলিজা। হাসি মুছল না জেনারেলের। নিমের ওর রক্তাক্ত রুমালটার দিকে তাকালো। আহা, ব্লিডিং বোধহয় বেশি হচ্ছে। থাকো, আর একটু ধৈর্য ধরো, এত সহজে মরবে না। ডাক্তারের ব্যবস্থা করব, আগে ম্যাডামের সঙ্গে কথা শেষ করে নেই। এমন ভঙ্গিতে বলল সে যেন বাচ্চা ছেলেকে বোঝাচ্ছে। হ্যাঁ ম্যাডাম, বলুন। এলিজাকে মুখ খুলতে দেখে চেঁচিয়ে উঠল মুসা। না না, বলবেন না। তোর মনে সত্যি আন্দাজ করেছে? হাসি বাড়ল জেনারেলের। এবার আর না বলে পারবেন না। আপনি কি চান নিমের রক্তক্ষরণে? হ্যাঁ, আমার আব্বা। আচমকা ফুঁসে উঠল এলিজা। কি হয়েছে তাতে? হাসছে জেনারেল। আরো রেগে গেল এলিজা। এতে এত হাসির কি দেখলেন? হাসবো না বলেন কি? দরজায় দাঁড়ানো লোকটার দিকে তাকালো জেনারেল। মিচেল, ভালো পুরস্কার পেয়েছি। দিমিত্রি কারিনোভের নাতি আর মেয়ে এসে হাজির হয়েছে একেবারে আমাদের হাতের মধ্যে। এলিজার দিকে ঝুঁকলো সে। এবার যা যা জিজ্ঞেস করব সত্যি করে বলবেন। আপনি দেরি করলে ওই বেচারা রক্তক্ষরণে মারা যাবে। নিমেরোকে দেখালো ডিক্টর। সেটা কি চান? আপনার দোষে একটা লোক মরে যাক? বারবার এক ভয় দেখাবেন না। কি জানতে চান? অনেক দামি একটা জিনিস আছে আমাদের, লাপাথিয়ানদের সম্পত্তি। কিসের কথা বলছি বুঝতে পারছেন আশা করি। মাথা নাড়ল এলিজা। উনি জানেন না, কিশোর বলল। কিছুই জানেন না, লাপাথিয়ার ব্যাপারে কিচ্ছু না। তুমি চুপ করবে! ধমকে উঠল জেনারেল। তারপর কণ্ঠস্বর মোলায়েম করে বলল, বলুন ম্যাডাম। কিশোর ঠিকই বলেছে, সত্যি আমি কিছু জানি না। আমার আব্বার নাম যে দিমিত্রি কারিনভ, তাও কোনোদিন শুনিনি। তার মানে গোপন কথাটা আপনাকে বলেনি? গোপন? কিসের গোপন? আশ্চর্য! আপনাকে বলার কথা, এটা তার দায়িত্ব, আর আপনার দায়িত্ব আমাকে বলে দেয়া। কিন্তু আমি কিছু জানলে তো বলবো। মিচেল! চিৎকার করে বলল জেনারেল। লৌহ কঠিন ধৈর্যের বাঁধ ভেঙেছে তার। সোজা আঙ্গুলে এগিয়ে উঠবে না, এসো। এগিয়ে এলো মিচেল। ডরির কাঁধ ধরে এক ধাক্কায় ঘুরিয়ে দিল। সেলারে! এই, তোমরাও যাও। তিন গোয়েন্দাকে বলল জেনারেল। শুধু ওই বোকা মেয়ে মানুষটা থাক। মাথা নিচু করে ডাইভ দিয়ে পড়ল মুসা। মিচেলের পেট সই করে তার প্রচন্ড শক্ত খুলির আঘাতে হুঁক করে উঠল লোকটা। সাহায্য করতে এগিয়ে এলো রবিন। পিছন থেকে লাথি মারল মিচেলের হাঁটুর নিচে। মুসার মাথার আঘাত সামলে নিয়ে হয়তো দাঁড়িয়ে থাকতে পারত সে, কিন্তু রবিনের লাথি খেয়ে সেটা আর সম্ভব হলো না। পড়ে গেল। তার গায়ের উপর পড়ল মুসা, জাপটে ধরল। ওপর দিকে উঠে গেল মিচেলের রিভলভার ধরা হাতটা। ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে কারো কোনো অনিষ্ট না করে সোজা গিয়ে লাগলো ছাতে। পরক্ষণেই আরেকটা গুলির বিকট শব্দ হলো। দরজায় এসে দাঁড়িয়েছে আরেকজন মানুষ। হাতে দোনলা শটগানের এক নল থেকে ধোঁয়া বেরোচ্ছে।
চেঁচিয়ে বলল, খবরদার, নড়বে না এক চুল। মানুষটাকে সবার আগে চোখে পড়েছে কিশোরের। না না, বলে উঠল ডরি। গুড ইভিনিং ডরি, হেসে বলল কুপার। লিজা, মা আমার, আর কোনো ভয় নেই, অনেক কষ্ট করেছিস তোরা, আর হবে না। উঠে দাঁড়াতে গেল জেনারেল। পলকে কুপারের হাতের নলের বন্দুক ঘুরে গেল তার দিকে। ওহো, নড়বে না চেক, একটা নল খালি হয়েছে আর একটা এখনো আছে। তোমার মুখটা ছাতু করে দেওয়ার সুযোগ পেলে খুশি হব আমি। আবার বসে পড়ল জেনারেল। কিশোর, কুপার বলল, অস্ত্রগুলো তুলে দাও। নিমেরোর পিস্তলটা পড়ে রয়েছে মেঝেতে। মিচেলও তার রিভলভার ফেলে দিয়েছে হাত থেকে। সেগুলো দেখালো সে। আমি শিওর জেনারেলের কাছেও একটা আছে, খুব পছন্দ করে সব জিনিস, বের করে নাও ওটা। নিচ্ছি মিস্টার কুপার। প্রথমে রিভলভারটার দিকে এগোলো কিশোর। সরি মিস্টার কারিনভ। ভোঁতা নাক, বিচ্ছিরি দেখতে ছোট একটা পিস্তল পাওয়া গেল জেনারেলের কাছে। যাও, ওগুলো ডেস্কের ড্রয়ারে ভরে তালা দিয়ে রেখে এসো, কুপার বলল। রেখে এসে চাবিটা ফিরিয়ে দিল কিশোর। আলখেল্লার ভেতরে সেটা লুকিয়ে ফেলল কুপার। একটা আলমারির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ঢিল দিল শরীর। এতক্ষণ পর কাঁদতে শুরু করলো এলিজা মর্গান। কাঁদছিস কেন মা? আর কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, সান্ত্বনা দিল কুপার। সর্বক্ষণ শয়তানগুলোর ওপর চোখ রেখেছিলাম আমি, তোর একটা চুল ছেঁড়ার সুযোগ আমি দিতাম না বেটাদের। উঠে বাবার কাছে এগিয়ে এলো এলিজা। বন্দুকটা কিশোরের হাতে দিয়ে মেয়েকে জড়িয়ে ধরল কুপার। আমার এই কাপড় চোপড়ে খারাপ লাগছে না তো তোর? মহিলারা আমাকে দেখতে পারে না এইসব পরি বলে। মহিলা হলেও আমি তোমার মেয়ে আব্বা, কাঁদতে কাঁদতে বলল এলিজা। মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করলো কুপার। বিচিত্র ভাষায় কথা বলে উঠল ডিক্টর। কিশোর আর রবিনের কাছে ভাষাটা পরিচিত, তবে দুর্বোধ্য। হিলটপ হাউসে মিচেল আর জেনারেলকে বলতে শুনেছিল। ইংরেজিতে বলো, কুপার বলল। বহুদিন ওই ভাষায় কথা বলিনি, এখন বলতে গেলে জিভে জড়িয়ে যায়। আশ্চর্য, মাতৃভাষা ভুলে বসে আছো। এত বছর বলতে না পারলে তুমিও ভুলে যেতে। আহত হাতটা চেপে ধরে চেয়ারে কুঁজো হয়ে রয়েছে বেচারা নিমেরো। তাকে দেখিয়ে জিজ্ঞেস করলো কুপার, ওই লোকটাকে? নামই কেউ নয়, জেনারেল জবাব দিল। সাধারণ চোর। ওর নাম নিমেরো, ডরি বলল নানাকে। কিশোরের ধারণা ভয় দেখিয়ে আমাদেরকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিল। ভয় দেখিয়ে? কিভাবে? জ্বলন্ত পায়ের ছাপ দেখিয়ে, কিশোর বলল। জ্বলন্ত পায়ের ছাপ? নিশ্চয় সবুজ আগুন। আমাদের পরিবারের ভূতের খবর তাহলে তুমি জেনে গেছো নিমেরো। কায়দাটা রপ্ত করেছো ভালোই। হাতে কি হয়েছে? গুলি খেয়েছে। হাতে পিস্তল ছিল, জেনারেল কবজিতে গুলি করে সেটা ফেলেছে। তাই? এই মিয়া, সত্যি সত্যি আমার ছানাপোনাগুলোকে ভয় দেখিয়েছিলে? কেউ প্রমাণ করতে পারবে না সেটা, গো গো করে বলল নিমেরো। আপনার বাড়তি চাবিগুলো ছিল ওর কাছে, কিশোর বলল কুপারকে। চিফ ফ্লেচারকে খবর দিতে হয়। এটা যে শয়তানি করছে বুঝতে পারিনি। ডিক্টর আর মিচেলের ওপরই নজর ছিল আমার, ফলে নিজের বাড়ির ওপরই চোখ রাখতে পারিনি। কপাল কুঁচকে কুপারের দিকে তাকালো জেনারেল। সত্যি বলছো দিমিত্রি? আমাদের ওপর নজর রাখছিলে? রাখছিলাম, আর তোমরা রাখছিলে আমার মেয়ের ওপর। তো এই 3টে দিন কোথায় ছিলে জানতে পারি? হিলটপ হাউসের গ্যারেজে। গ্যারেজের দরজায় তালা দেয়া, তবে একটা জানালা আছে উত্তর ধরে। ঠিক নেই, নিশ্চয় দেখেছ। ইস, এত বেখেয়াল হলাম কি করে? আসলে বয়স হয়ে যাচ্ছে, মাথা আর কাজ করছে না ঠিক মতো। তাই তো মনে হচ্ছে। কিশোর, চিফকে খবর দাও, এসব বজ্জাত লোককে বের করে নিয়ে যাক আমার বাড়ি থেকে। 1 মিনিট দিমিত্রি। হাত তুলল জেনারেল।
কিছু রত্নের ব্যাপারে জানার আছে আমার। অনেক বছর আগে আসল মালিকের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল ওগুলো। আসল মালিক নয়, নকল মালিকের কাছ থেকে, কড়া জবাব দিল কুপার। আজিমভরা হলো আসল মালিক। আমার দায়িত্ব ওগুলো নিরাপদে রাখা। আসল মালিক এখন লাপাথিয়ানরা। আজিমভরা শেষ হয়ে গেছে, ওদের কোনো অস্তিত্বই আর নেই। মিথ্যে কথা, জ্বলে উঠল কুপার। ম্যারেনহফের দুর্গে মারা যায়নি মিখাইল। আমরা দুজনে একসাথেই পালিয়েছিলাম, তবে পথে আলাদা হয়ে গিয়েছিলাম। কথা ছিল আমেরিকায় এসে দেখা হবে। পরস্পরকে খুঁজে বের করার একটা বিশেষ মেসেজও তৈরি করে নিয়েছিলাম আমরা। তারপর থেকেই অপেক্ষা করছি। আরে বেচারা দিমিত্রি, টিটকেরি সুরে বলল জেনারেল। সারাটা জীবন অপেক্ষা করেও তার দেখা আর পেলে না। মিখাইল রেল স্টেশনে পৌঁছতে পারেনি, তার আগেই ধরা পড়ে যায়। পকেট থেকে একটা ছবি বের করে দিল সে। ছবিটার দিকে পুরো 1 মিনিট নীরবে চেয়ে রইল কুপার। চেঁচিয়ে উঠল তারপর জেনারেলের দিকে তাকিয়ে। খুনি শয়তান! ছবিটা ফিরিয়ে নিল জেনারেল। আমার ইচ্ছেতে কিছু করিনি, দেশের লোকের যা ইচ্ছে তাই করতে হয়েছে। তুমি একটা পিশাচ! আর কি করার ছিল বলো? খুনোখুনির ব্যাপারটা আজিমভরাই শুরু করেছিল, আর তাদের কায়দাতে এই শেষও হয়েছে সেটা। পালিয়ে এসে তোমারই বা লাভটা কি হলো দিমিত্রি? সারাটা জীবন তালা দেয়া ঘরে অনেকটা জেলখানার মতোই কাটালে। চুলদাড়ি বড় করে আলখাল্লা পরে খামখেয়ালি মানুষ সেজে আত্মগোপন করে থাকার চেষ্টা করলে। পরিবার পরিজন দেশের মানুষের কাছ থেকে আলাদা হয়ে থাকলে। তোমার মেয়ে বড় হলো, বিয়ে করলো, বাচ্চা হলো, তার কিছুই তুমি দেখতে পারলে না। কি লাভটা হলো এভাবে বেঁচে থেকে? আনমনে শুধু মাথা নাড়ল কুপার। কি বোঝাতে চাইলেও বোঝা গেল না। আর কিসের জন্য এসব করলে? আবার বলল জেনারেল। না, একটা মুকুট, যেটা কেউ কোনোদিন আর পড়তে পারবে না। কারো মাথায় উঠবে না আর ওই জিনিস। তুমি এখন কি চাও? কোনো মতে যেন প্রশ্নটা বেরোলো কুপারের মুখ থেকে। জিনিসটা ম্যারেনহফে ফিরিয়ে নিতে চাই। ওখানকার জাতীয় জাদুঘরে রেখে দেওয়া হবে। ওটার আসল জায়গা। লোকে ইচ্ছে করলেই এসে দেখে যেতে পারবে। বহু বছর আগে তোমাদেরকে ওরকম কথাই দিয়েছিল জেনারেলরা। ওই কথা কোনো অর্থ নেই। জানি আমি, আমার নিজেরও বিশ্বাস হয়নি কথাটা। ছেঁদো কথা মনে হয়েছে, কিন্তু কি করব, লুবাস্কির কথা না মেনে পারলাম না। তখন অবস্থা এমন নাজুক ছিল, সামান্যতম এদিক ওদিক হলেই লোকে বিশ্বাস হারাতো আমাদের ওপর। হয়তো মারাও পড়তে পারতাম। তাই বলে এত বড় ধোঁকাবাজি করতে পারলে দেশের লোকের সঙ্গে? এখন সব আলোচনা করে আর কি হবে দিমিত্রি? তুমি বুড়ো হয়েছ, আমিও বুড়ো হয়েছি। প্রায় 65 বছর আগে যা ঘটে গেছে ওসব নিয়ে মাথা ঘামিয়ে আর লাভ নেই। লাপাথিয়ানরা এখন সুখী। আজিমভরা অত্যাচার করেছে, দেশের মানুষের জন্য কিচ্ছু করেনি। ফলে এখন ওদেরকে ভুলে গেছে লোকে। তাদের জন্য কোনো করুণা নেই কারোর মনে। তুমি যদি এখন তাদের কথা না শোনো, তোমাকে শত্রু বলে ভাববে ওরা। মুকুটটা আটকে রাখলে চোর ভাববে। সেটা কি তুমি হতে চাও? নিশ্চয়ই চাও না। ওটা আমি নিতে এসেছি দিমিত্রি, দিয়ে দাও। দেশের লোক তোমাকে আর খারাপ ভাবতে পারবে না। বন্ধুর মতো চাইতে এসেছি, দিয়ে দাও। কোনদিন তুমি আমার বন্ধু ছিলে না, তাহলে শত্রু হয়েও না। অনুরোধের সুরে বলল জেনারেল। যা হবার তা হয়ে গেছে,
পুরনো ব্যাপার নিয়ে জেদাজেদি করে আর লাভ আছে? চুপ করে ভাবতে লাগলো কুপার। তোমার নিজের জিনিস বলেও ওটাকে আটকে রাখতে পারো না। জেনারেল বলল আবার। আমেরিকার আইনেও তোমাকে রাখতে দেবে না ওটা, আমার বিশ্বাস। কারণ ওটা ব্যক্তিগত সম্পত্তি নয় কারো, রাষ্ট্রীয় জিনিস। একমাত্র জায়গা ওটার ম্যাডেন হাফ। তোমার কাছে ওটা রয়েছে জানলে লাপাথিয়ায় কিরকম শোরগোল হবে বুঝতে পারছো? যে করেই হোক তোমার কাছ থেকে ওটা আদায় করে নেওয়ার ব্যবস্থা হবেই। তুমি কি চাও, একটা সামান্য মুকুটের জন্য আবার খেপে যাক দেশের মানুষ? না, চাই না, বলল কুপার। ওটার প্রতি কোনো লোভ নেই আমার। বন্ধুর জন্যই লুকিয়ে রেখেছিলাম এতদিন। দাঁড়াও, আনছি। এখানে আছে নাকি? আছে, আনছি। মিস্টার কুপার, ডাকলো কিশোর। হ্যাঁ, বলো। আমি বের করে আনি? কলসের মধ্যে রয়েছে ওটা, তাই না? বুদ্ধিমান ছেলে, ঠিক আছে, আরো। চলে গেল কিশোর। মিনিট খানেক লাগলো আসতে। এতক্ষণ ঘরের কেউ কোনো কথা বলল না। বড় সড়ো একটা প্যাকেট নিয়ে ফিরে এলো সে। নরম কাপড়ে মোড়া প্যাকেটটা রাখলো টেবিলের উপর। খোলো, তুমিই খোলো, কুপার বলল। মাথা ঝাঁকিয়ে সায় দিল জেনারেলও। দেখার কৌতূহল নিশ্চয় হচ্ছে, খোলো। অনেকগুলো কাপড়ের মোড়ক খোলার পর অবশেষে বেরোলো মুকুটটা। চমৎকার একটা জিনিস, খাঁটি সোনায় তৈরি। নানা রকম সুন্দর সুন্দর পাথর বসানো। চূড়ার ওপর বসে আছে দুই মাথা লাল ঈগল, মুখ হাঁ করে রেখেছে চিৎকারের ভঙ্গিতে। দ্য ইম্পেরিয়াল ক্রাউন অফ লাপাথিয়া, বিড়বিড় করল রবিন। কিন্তু কিন্তু ম্যাডেনহফের মিউজিয়ামে একটা আছে। মুসা বুঝতে পারছে না ব্যাপারটা। উঠে গিয়ে মুকুটটার কাছে দাঁড়ালো জেনারেল। পাদ্রি যে দৃষ্টিতে ক্রুশের দিকে তাকান সেই দৃষ্টিতে তাকালো মুকুটটার দিকে। ওটা এটার কপি। যে বানিয়েছে খুব ভালো হাত তার, কারণ কারিনভদের সাহায্য ছাড়াই বানিয়েছে। তবে কারো কারো কাছে ধরা পড়ে গেছে ব্যাপারটা। ওস্তাদ কিছু মানুষ। এই ছিঁচকে নিমের ওটার যেমন মাথায় বুদ্ধি শুদ্ধি ভালোই ছিল, কিন্তু খারাপ কাজ করতে গিয়ে সেটা নষ্ট করেছে। এই বেটা বুঝে ফেলেছিল যে ওটা আসলটা না। নকল মুকুটটা সবসময় কাঁচের বাক্সে থাকে আর দর্শকদের কাছ থেকে বেশ কিছুটা দূরে। ওটাকে কাছ থেকে দেখার সুযোগ কেউ পায় না। কিছুদিন আগে এক ফটোগ্রাফার গিয়ে ওটার ছবি তুলতে চাইল বইতে ছাপাবার জন্যে। লোকটা ফটোগ্রাফার, রত্ন বিশেষজ্ঞ নয়, তাই তাকে কাছে গিয়ে ছবি তুলতে দিয়েছি আমরা। কাছে থেকে না দেখে নিমেরও কি করে বুঝলো জিনিসটা নকল? মুসার প্রশ্ন। বললাম না, ও ওস্তাদ লোক। চুরিদারিতে না গিয়ে রত্নের ব্যবসা করলে বড় লোক হয়ে যেতে পারতো। মুকুটটা আবার কাপড়ে জড়াতে শুরু করলো জেনারেল। যাই হোক, দেশের লোকের কাছে ব্যাপারটা গোপনই থাকবে। আসলটা নিয়ে গিয়ে নকলটার জায়গায় বসিয়ে দিয়ে নকলটা সরিয়ে ফেলা হবে। কেউ কিচ্ছু জানতে পারবে না। এতটা শিওর হচ্ছেন কিভাবে? নিমেরও বলল। কেউ বুঝেও ফেলতে পারে, আর আমি গিয়ে যে বলে দেব না তার কি বিশ্বাস? যত খুশি বলো গে, কে বিশ্বাস করবে তোমার কথা? মুকুটটা আবার প্যাকেট করে হাতে নিল জেনারেল। ডান হাত বাড়িয়ে দিল কুপারের দিকে। হাত মেলালো না কুপার, ঘুরে দাঁড়ালো আরেক দিকে। ঠিক আছে দিমিত্রি, জেনারেল বললেন। আর আমাদের দেখা হবে না। দয়া করি ভালো থাকো। মিছিলকে নিয়ে বেরিয়ে গেল জেনারেল। কিশোর, কুপার বলল, এবার গিয়ে পুলিশকে ফোন করো। 7-8 দিন পর বিখ্যাত চিত্র পরিচালক মিস্টার ডেভিস ক্রিস্টোফারের অফিসে গেল 3 গোয়েন্দা কেসের রিপোর্ট দিতে। মন দিয়ে ফাইলটা পড়লেন পরিচালক। মুখ তুলে বললেন, তাহলে সারাক্ষণ কলসির মধ্যে লুকানো ছিল মুকুটটা। শয়তান নিমেরও বহুবার যাতায়াত করেছে ওটার পাশ দিয়ে, কিন্তু বুঝতে পারেনি ওর মধ্যেই রয়েছে জিনিসটা।
কলসটা খোলার অনেক চেষ্টা করেছে, আমাদের কাছে স্বীকার করেছে সে। কিশোর জানালো, ওর শয়তানিগুলো বেশিরভাগই করেছে রাতের বেলা, কাজেই এক মাথা ঈগলটা নজরে পড়েনি তার। কলসির মুখটা সহজেই খুলে যায়, তবে উল্টো দিকে ঘোরাতে হয়। সাধারণত প্যাঁচ যেদিকে থাকে সেদিকে নয়। কুপারের চালাকিটাই ছিল এটা। এক মাথা ঈগল আঁকা থাকবে কলসের গায়ে, ওটার মুখের প্যাঁচ থাকবে উল্টো দিকে। একথা মিখাইলকে জানিয়ে রেখেছিল কুপার, প্রয়োজন পড়লে তার অনুপস্থিতিতে যাতে বের করে নিতে পারে মিখাইল। লাপাতিয়ার বিদ্রোহের আগে থেকেই কি চীনামাটির কাজ করতো কুপার? মিস্টার ক্রিস্টোফার জিজ্ঞেস করলেন। না, জবাব দিল রবিন। কুমোর হয়েছে জীবিকার জন্যে। চীনামাটির কলস বানানোর জন্য কুমোর হওয়ার প্রয়োজন পড়তো না তার, জানেন আপনি। অর্ডার দিলেই ওরকম জিনিস 1000টা বানিয়ে নেওয়া যায়। আর অন্যান্য জিনিসে যে 2 মাথায় গলে গেছে, মোসা যোগ করলো, সেটা তার খেয়াল। পছন্দ করতো বলেই আঁকা, ভালো লাগে বলেই। আসল কথায় আসা যাক এবার। পরিচালক বললেন। আগুন কিভাবে জ্বলেছে নিমেরো, সে কথা রিপোর্টে লেখনি? নিমেরোর গাড়ির বুটে ওগুলো পেয়েছেন চিফ ফ্লেচার। কি পেয়েছেন আমাদের বলেননি তিনি। কেমিক্যালগুলো কি তাও বলেননি। এ ব্যাপারে তাকে চাপাচাপি করেও লাভ হয়নি। সাফ বলে দিয়েছেন আমাদেরকে বলবেন না। ঠিকই করেছেন। কারণটা বুঝতে পারলেন পরিচালক। ক্ষতিকর জিনিস মানুষকে ভয় দেখানো যায়, ওরকম একটা তথ্য না ছড়ানোই ভালো। হ্যাঁ, মাথা ঝাঁকালো কিশোর, এই জন্যই বলেননি। ভালো করেছেন। এবার ছোট্ট 2-4টা প্রশ্ন। ওয়েস্ট ওয়েজ ম্যাগাজিনে ছবি দেখেই তো নিমেরো এসেছে, তাই না? হ্যাঁ, লাপাথিয়ার ন্যাশনাল মিউজিয়ামের মুকুটটা যে নকল সেটা সে বুঝে ফেলেছিল। তারপর থেকেই খোঁজ করছে আসলটা কোথায় আছে। খুব চালাক লোক, আন্দাজ করে ফেলেছিল কার কাছে আছে ওটা। চলে এসেছিল আমেরিকায় দিমিত্রি কারিনভকে খুঁজতে। পত্রিকায় মেসেজ দেখেছে মিখাইলকে খুঁজছে দিমিত্রি, দাগ দিয়ে রেখেছে সেগুলো। তারপর খুঁজতে খুঁজতে চলে এসেছে রকি বিচে। ওভাবেই এসেছে জেনারেল ডিক্টর আর মিচেল। বোঝা গেল জেনারেলকে দিমিত্রির খোঁজটা মিচেলই দিয়েছিল। এক মুহূর্ত চুপ করে রইলেন পরিচালক, তারপর বললেন, ডরিরা যখন রয়েছে কোপারের বাড়িতে, তখন রাতের বেলা পাইপ দিয়ে পানি গড়িয়ে পড়ার শব্দ পাওয়া গেছে, অথচ সমস্ত কল বন্ধ ছিল। কিভাবে হলো? মুচকি হাসলো কিশোর। রিপোর্টে জবাবটা লেখা নেই। মিস্টার ক্রিস্টোফার খেয়াল করেন কিনা দেখতে চেয়েছিল, সেজন্যই লিখতে মানা করেছিল রবিনকে। বলল, হিলটপ হাউসের গ্যারেজে উঠেছিল কুপার। খাবার তো জোগাড় করা সহজ, কিন্তু পানি ছিল না ওখানে। তাই রাতের বেলা নেমে এসেছিল পানি নেওয়ার জন্য। বাড়ির বাইরে বাগানে পানি দেওয়ার একটা কল আছে, এমন জায়গায় জানানা থাকলে দেখা যায় না। ওটা থেকেই পানি নিয়েছিল কুপার। পরে অবশ্য কলটা আবিষ্কার করেছি আমি, একটা পাতাবাহারের ঝোপের আড়ালে। শব্দটা যখন হয়েছে তখন বেশ অবাক লাগলেও ব্যাপারটা তত গুরুত্বপূর্ণ মনে হয়নি আমার কাছে, তাই বিশেষ পাত্তা দেয়নি। মাথা দোলালেন পরিচালক। আর কোনো প্রশ্নের জবাব বাকি আছে কিনা ভাবছেন বোধহয়। প্রশ্নটা পেয়ে গিয়েই মুচকি হাসলেন। আর একটা ব্যাপার কিশোর, তুমি যখন ঢুকলে কুপারের বাড়িতে, তখন সামনের দরজা খোলা ছিল। কুপার নিশ্চয়ই খুলে ফেলে যায়নি। যেরকম তালা দিয়ে রাখার স্বভাব তার, তালা দিয়ে নিশ্চয়ই একটা গোছা আলখেল্লার পকেটে নিয়ে গিয়ে বেরিয়েছিল। দ্বিতীয় গোছাটা পাওয়া গেছে নিমেরোর কাছে, নিশ্চয়ই সেটা ছিল বাড়ির ভেতরে। তাহলে সে প্রথম দিন ঢুকলো কি করে? আপনি তো স্যার ছবি বানান, হাসলো কিশোর। এত এত অ্যাডভেঞ্চার স্পাই থ্রিলার বানিয়েছেন, চাবি না থাকলে কি করে তালা খোলে চোরেরা কিংবা নায়ক? হাসিটা মুছে গেল পরিচালকের ঠোঁট থেকে। মাথা নাড়লেন। বুঝেছি, নিমেরোর মতো একটা চোরের জন্য চাবি ছাড়া একটা তালা খোলা কিছুই না। না, কিছুই না, মুসা বলল। পকেট নাইফ আর একটা লোহার শলাই যথেষ্ট। এবার বলো, সেদিন তোমরা যখন হিলটপ হাউস থেকে নেমে আসছিলে, রবিন আর কিশোরকে উদ্দেশ্য করে বললেন পরিচালক, গুলিটা কেন করেছিল কুপার? সেই তো করেছিল নাকি, শটগান যখন? হ্যাঁ, জবাব দিল কিশোর। ও বুঝতে পেরেছিল হিলটপ হাউসের ভাড়াটেরা বিপজ্জনক লোক, আমাদের ক্ষতি করতে পারে। তাই যেন ওদিকে আর না যাই সেজন্য ফাঁকা গুলি করে আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছে। পেল কোথায় শটগানটা? ওরই জিনিস, ছাউনিতে অন্যান্য জিনিসের সঙ্গে রাখে।
রাতের বেলা বের করে নিয়ে গিয়েছিল। আর কোনো প্রশ্ন নেই, নীরবতা বিরাজ করতে লাগলো মস্ত অফিস ঘরটায়। দুই কোণে টেবিলে রেখে হাতের তালু একটার সাথে আরেকটা চেপে রেখেছেন পরিচালক। অবশেষে মুসা কথা বলল। এই গল্পটা দিয়ে ভালো একটা ছবি হয়, তাই না স্যার? না, হয় না, মাথা নাড়লেন পরিচালক। গল্প ভালো সন্দেহ নেই, কিন্তু ছবি করতে গেলে আরো অনেক কিছু দরকার হয়। এটাতে সেসব মাল মশলা নেই, তবে ইচ্ছে করলে যোগ করে দেওয়া যায় অবশ্য সেসব বানিয়ে বানিয়ে। দেখি ভেবে, হ্যাপি এন্ডিং একটা আছে অবশ্য। অবশেষে বহু বছর পর মেয়ের সঙ্গে মিলিত হলো কোপার, নাতির দেখা পেল। মিসেস মর্গান খুব ভালো রাঁধুনি। ঠোঁট বাঁকিয়ে চোখ নাচিয়ে একটা বিশেষ ভঙ্গি করলো মুসা। ইতিমধ্যেই গায়ে মাংস লাগতে শুরু করেছে কুপারের, আলখেল্লা পরা ছেড়ে দিয়েছে। লস অ্যাঞ্জেলস থেকে গিয়ে কোট প্যান্ট শার্ট টাই জুতো এসব কিনে এনেছে। চুল দাড়ি ছেড়ে ভদ্র চেহারা বানিয়েছে, অন্যরকম লাগে তাকে এখন দেখতে। হাজার হোক, মেলিনবাদের ডিউকেট ছেড়ে মেয়ে আর নাতিকে নিয়ে আসছে শরতে বেলভিউতে যাবে জামাইয়ের সাথে দেখা করতে, বেরিয়ে আসবে কিছুদিন। রবিন বলল, প্রায়ই এখন যাই আমরা কুপারদের বাড়িতে, তার সঙ্গে কথা হয়। ওর নতুন সাজ দেখে আমরা যাতে হাসাহাসি না করি সেজন্য গেলেই কথায় কথায় বলে দেয় মেয়ের জামাইয়ের কাছে থাকতে যাবে, লোকে যাতে না বলতে পারে তোমার শ্বশুর। পাগল, রবিনের মুখের কথা কেড়ে নিয়ে বলল মুসা। পাগল হোক না হোক, কিশোর বলল, অসম্ভব খেয়ালি যে তাতে কোনো সন্দেহ নেই। এরই সাথে শেষ হচ্ছে পায়ের ছাপ। নতুন নতুন আরো গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।